নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলেই ভোটের রোডম্যাপ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। নতুন রেকর্ড, খেলাপি ঋণ এখন 2,85,000 কোটি টাকা। মেট্রো রেলের গাবতলী ডাশেরকান্দি রুটে খরচ কমলো 7,000 কোটি টাকা। এবং র্যাব ও পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজের সাথে আছি তাসনুম বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষে স্টেশন কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। সুশাসনের অভাব, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাপি ঋণে জর্জরিত বাংলাদেশের ব্যাংকিং খাত। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ ক্রমবর্ধমানভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, খেলাপি ঋণ প্রথমবারের মতো 2,84,900 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের শিকার হওয়া ব্যাংক সেক্টরের নাজুক অবস্থাকে তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 16,82,821 কোটি টাকার 16.93%। শুধু তাই নয়, গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। ফেলে দেওয়া পলিথিন পুড়িয়ে ডিজেল, পেট্রোল ও অকটেন উৎপাদন করছেন বরগুনার আনোয়ার হোসেন নামের এক যুবক। উৎপাদিত পেট্রোল দিয়ে চালানো হয় মোটরসাইকেল। বিস্তারিত মিরাজ খানের প্রতিবেদনে। বরগুনা পৌর শহরের কাছে 6 নং বুড়ির চর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সোনাখালী মাইঠা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন পৌরসভার চুক্তিভিত্তিক ট্রাক চালক। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার জমানো ময়লা ট্রাকে করে পৌরসভায় নির্ধারিত জায়গায় ফেলেন তিনি। পরে সেখান থেকে বিভিন্ন ধরনের পলিথিন সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। এরপর সংগ্রহ করা ওই পলিথিনগুলো বিশেষ কায়দায় টিনের একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করেন পেট্রোল, অকটেন ও ডিজেল। ছোট পরিসরে আনোয়ার 1 কেজি পলিথিন পুড়িয়ে প্রায় 1.5 লিটার জ্বালানি তেল উৎপাদন করতে পারেন, আর এতে এখন তার খরচ হয় প্রায় 80 থেকে 85 টাকা। তবে বড় আকারে এই কার্যক্রম শুরু করতে পারলে একই পরিমাণ তেল উৎপাদন করতে আনোয়ারের হিসেব অনুযায়ী খরচ হবে মাত্র 40 থেকে 50 টাকা। বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় 1 মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। রোববার সকাল 9টার দিকে তারা সড়ক অবরোধ করেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছে। এর মধ্যে RMG কারখানা শ্রমিকরা গত সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো আজ সকাল 9টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শ্রমিকরা বলছেন,
বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না। তাদের আন্দোলন অব্যাহত থাকবে। গুম ও র‍্যাব পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক 7 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর আমানুল্লাহ আল জিহাদি আদিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বরোচিত ঘটনায় জড়িত র‍্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। মেট্রো রেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন 5 এর সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার পর 15% কমানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেট্রো রেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন 5 এর সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার পর 15% কমানো হয়েছে। ফলে শেখ হাসিনা সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রকল্পটি পুনর্মূল্যায়নের পর 6,898 কোটি টাকা ব্যয় কমিয়েছে। সংশোধিত প্রকল্প প্রস্তাবটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে আরও খরচ হ্রাসের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। প্রাথমিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ডিএমটিসিএল প্রকল্পটির জন্য 54,619 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল। চলতি বছরের এপ্রিলে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করলেও তখন ব্যয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বড় প্রকল্পগুলোর ব্যয় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এর ফলে ডিএমটিসিএল প্রকল্পটি পুনর্বিবেচিত হয় এবং ব্যয় 47,721 কোটি টাকায় সংশোধিত হয়। এমআরটি লাইন 5 দক্ষিণ রুটটি গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কয়ার, কারণ বাজার, হাতের ঝিল, তেজগাঁও, আফতাবনগর, নাসিরাবাদ এবং দাসেরকান্দি এলাকাগুলোকে সংযুক্ত করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে ওই বোমা গিয়ে পড়েছে বাড়ির বাগানে। বিস্তারিত বৃষ্টি রাজেলের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে ওই বোমা গিয়ে পড়েছে বাড়ির বাগানে। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে শনিবার ওই হামলা চালানো হয়। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলের শহর সিজারিয়ায় অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির দিকে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো বাগানে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। টর্নার সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই ওই বাড়িতে ছিলেন না এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। নেতানিয়াহু যে অঞ্চলে বাস করে সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকবার লেবাননের হিজবুল্লাহ সহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। তার সুরের মূর্ছনায় জাদু ছড়িয়ে যাচ্ছেন এখনো। তাকে বলা হয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী। বয়সের হিসাবটা প্রতি বছর বাড়লেও তার কণ্ঠের হিসাবটা এক জায়গাতেই রয়েছে। বিস্তারিত ফরহাদ হোসেনের ডেস্ক রিপোর্টে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। তার সুরের মূর্ছনায় জাদু ছড়িয়ে যাচ্ছেন এখনো। তাকে বলা হয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী। বয়সের হিসাবটা প্রতি বছর বাড়লেও তার কণ্ঠের হিসাবটা এক জায়গাতেই রয়ে গেছে। হাজারো স্মৃতি বুকে জড়িয়ে জীবনের 71 বসন্ত পার করেছেন বর্ষিয়ান এই ব্যক্তিত্ব। আজ এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর জন্মদিন। জীবনের 71 বসন্ত পেরিয়ে 72-এ পা রেখেছেন। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটাবেন বলে জানা যায়। সঙ্গীত শিল্পী রুনা লায়লা অনেক গুণের অধিকারী। তিনি সুরকার হিসেবেও অনবদ্য। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরন, রাহাত ফতে আলী খান, আদনান সামি, আখি আলমগীর সহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী।
অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় 10,000-এরও বেশি গান। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। তবে ইদানিং গান গাওয়ার চেয়ে সুর করতে বেশি পছন্দ করেন। জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, শুরুতে সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমাকে এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন বিধাতা আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরো সুন্দর সুন্দর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি। সঙ্গীত জীবনে দীর্ঘ 60 বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, তাতে মনে করে সবার দোয়ায় এ পর্যন্ত আজ আসতে পেরেছি। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। আগামী 20 নভেম্বর ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে 2024 সালের ইতি টানবে বিশ্বকাপ জয়ীরা। এমন ম্যাচটি তাই জয় দিয়ে রাঙাতে চায় আলবিসেলেস্তারা। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা স্কোয়াডে। ম্যাচের আগে চোটে পড়েছেন আর্জেন্টিনার 2 ফুটবলার। চোটের কারণে ছিটকে গেছেন 2 আর্জেন্টাইন ডিফেন্ডার, নাহুয়েল মেলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। তাদের জায়গায় বিকল্প হিসেবে অবশ্য এরই মধ্যে একজনকে ডেকেছেন স্ক্যালোনি। ডান উরুর মাংসপেশির চোটে ছিটকে যাওয়া মেলিনোর জায়গায় জিউলিয়ানো সিমিওকে দলে নিয়েছে আর্জেন্টিনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলেই ভোটের রোডম্যাপ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। নতুন রেকর্ড, খেলাপি ঋণ এখন 2,85,000 কোটি টাকা। মেট্রো রেলের গাবতলী ডাশেরকান্দি রুটে খরচ কমলো 7,000 কোটি টাকা। এবং র্যাব ও পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজে। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।